শহর থেকে বউ এনেছি। বকুলকে ভালোবাসে ধ্রুব, সেই ভালোবাসা সার্থক করতে বকুলের স্মৃতিতে পরিয়ে দেয় ভালোবাসার সিঁদুর। হঠাৎ মায়ের টেলিগ্রাম পেয়ে ধ্রুব বাড়ি আসে। মরণাপন্ন পিতা সিদ্ধার্থ গাঙ্গুলির অন্তিম ইচ্ছা পূরণের জন্য ধ্রুব অন্যান্যদের পছন্দ করা পাত্রীকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে বাধ্য হয়। এক সময় ধীরে ধীরে সিদ্ধার্থ সুস্থ হয়ে ওঠে। যখনই তার সাজানো সংসার ভরে ওঠে সুখ হাসি আনন্দের পরিপূর্ণতায়, ঠিক তখনই শহর থেকে আনা তার সাধের বৌমা বিউটি হঠাৎ বোমা হয়ে ফেটে পড়ে। ঘটনা চক্রে ধ্রুবদের বাড়িতে পৌঁছায় বকুল। ধ্রুবর জীবনে এই আকস্মিক ঘটনার গুরুত্ব বুঝে থেকে বউ এনেছি। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় প্রদীপ চক্রবর্তী ও কৃষ্ণপদ হাজরা। অশ্রু সজল সামাজিক যাত্রাপালা দুর্বাবনে সন্ধ্যামণি, তোমায় ভালোবেসেছি। মায়ের কথা রাখতে গিয়ে শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি। বকুল আর চাপা, চাপার বকুল যেন একই বৃন্তে দুটি ফুল। আমার আর ধ্রুবদার ভালোবাসার একমাত্র সাক্ষী আমার বোন চাপা। চাপাও কিন্তু ধ্রুবদার ভাই নক্ষত্র প্রেমে পাগল। তাই তো ওই মাঝে মাঝে বলে, দিদি তোর ধ্রুবদা যখন জামাইবাবু সেজে বাড়িতে আসবে তখন তাকে আমি বলবো, শুধু বকুলের গন্ধ গায়ে মাখলে চলবে না, এই চাপার গন্ধ গায়ে মেখে বলতে হবে কোন ফুলের গন্ধটা বেশি মিষ্টি, বকুল না চাপা। এই চাপা আবার অসভ্যতামি শুরু করেছিস। অসভ্যতা নয় রে দিদি, অসভ্যতা নাই। আরে তুই সে কথাই বলে না যে শালি আধি ঘরবালি, তা তুই জামাই বাবুর পুরো ঘরবালি হলে কি হবে? আমি কিন্তু আধি ঘরবালি। এই চাপা তুই কিন্তু মারকার বলে কিছুই আটকায় না। আরে বাবা, নক্ষত্রের সঙ্গে তোর বিয়ে হলে ধ্রুবদাবে তোর ভাসুর ঠাকুর, নিজের ভাসুর ঠাকুরের সম্পর্কে এসব কথাগুলো বলতে তো লজ্জা করে না? লজ্জা কিসের রে দিদি, লজ্জা কিসের? তুই তো ভাগ্যবতী রে দিদি, তুই তো ভাগ্যবতী। তাই তো তুই ধ্রুবদার মতন তুই স্বামী পেয়েছিস। আমি যদি ধ্রুবদার মতন স্বামী পেতাম তাকে বলতাম। কি বলতিস? বলিবারে যাহা আছে ধ্রুব মোর কাছে কর নিবেদন। কে কে আপনি এখানে এসেছেন কেন? চাপার সঙ্গে দেখা করতে। চাপার সঙ্গে আপনার কি দরকার? মানে মানে বুঝলি না দিদি, ও ও তো আমার সাথে পড়তো। পরে মানে তুই তো পড়াশোনার পাঠ কবেই চুকিয়ে দিয়েছিস। না না না, মানে স্কুলে পড়তো, না না কলেজে। থাক থাক থাক, তুই যেভাবে নানানভাবে তোদলাচ্ছিস তাতে আমি বুঝে নিয়েছি। কি 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 বুঝেছিস দিদি? তুই ওর সঙ্গে কলেজে পড়িসনি, তুই ওর সঙ্গে নানা বাঁধনের কানামাছির ধরায় ধরা পড়েছিস। ঠিক ধরেছেন দিদি, কোথায় আছে না প্রেমের দেবতা অন্ধ, কাজেই বাঁধন নয়, ওর সাথে আমার কানামাছির বাঁধন। সর্বনাশ, তার মানে আপনি কোনোদিনও ওর সঙ্গে পড়েননি? নিশ্চয় পড়েছি, কিন্তু সে পড়া স্কুল কলেজ বা ইউনিভার্সিটির পড়া নয়, সে পড়া হচ্ছে প্রেমে পড়া। এই সর্বনাশ, তার মানে ওর সঙ্গে আপনি? আজ্ঞে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা ধ্রুবর সাথে প্রেম চালিয়েছেন, আমিও ঠিক আপনার বোন ওই চাপার সাথে। এই থামো তো, তোমার কি লজ্জা বলে কিছু নেই নাকি বলো তো? থাকবে কেমন করে? আমি তো আর ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই মানে এই টিম আলো দিয়ে আমি এই ব্যানার্জির বাড়িকে জানিয়ে গেলাম যে এ বাড়ির আকাশে শুধু ধ্রুবই উদয় হয়নি, এ বাড়ির আকাশে আরেকজন উদয় হয়েছে। কে? যার নাম নক্ষত্র। বলি এতদিন তো খুব ধ্রুবদাকে নিয়ে আমাকে ঠাট্টা করতিস, কিন্তু তুই যে লুকিয়ে লুকিয়ে নক্ষত্রের প্রেমে পড়েছিস, কই আমাকে তো আগে বলিসনি। মনে মনে তো আমি তো অপেক্ষা করছিলাম। আর মনে হচ্ছিল যে ধ্রুবদাকে জড়িয়ে ধরে বলবো, হ্যাঁ কি তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে
বাহ, চমৎকার! তোমার হৃদয়েও তাহলে এত প্রেম আছে। তা চাপা রানী, যার উদ্দেশ্যে তোমার এই প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? আপনি যাবে ও চাপা, আমি? না গো না, ও আসলে বোকা পেয়ে তোমাকে ধোকা দিচ্ছে। ও মনে মনে কার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে জানো? কার সঙ্গে? কার সাথে যাইবো? আপনার সাথে চাপা, এ কি করলে চাপা? এখনই তুমি আমাকে তোমার জামাই বাবুর পোস্টে বসিয়ে দিলে। কেন দেবো না বলুন তো? আমার দিদি যখন আপনার প্রেমে সিদ্ধি লাভ করে বসে আছে, তখন আজ হোক আর কাল হোক আপনি তো আমার জামাই বাবু হবেনি। এই চাপা, তুই যাবি এখান থেকে? কেন রে দিদি? তোর হিংসা হচ্ছে বুঝি? তুই তো আমার মনের কথা জানিস দিদি। আমি তোর ভালোবাসার মানুষের উপর ভাগ বসাচ্ছি না, শুধু তোর ভালোবাসার মানুষকে এমনি করে ধরে লুকোচুরি খেলতে কিন্তু বলছি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি। বাবা ওরে বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা কি দারুণ। দেখুন দেখুন জামাইবাবু, একেবারে দিদির মুখটা লাল হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ দিদিকে একটু শান্ত করুন, আমি বরঞ্চ যাই। কিন্তু দেখুন, সাত পাকে বাঁধার আগে দিদিকে যেন বাহু ডরে বাঁধবেন না। চাপার কথায় তুমি কিছু মনে করলে না তো? চাপা যে একটা খুশির বাঁধন হারা বন্যা, সেই বন্যায়ও যখন আমায় ভাসিয়ে নিয়ে যায়, তখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুই ফুল, যেন একই বৃন্তে দুটি রং, চাপা আর বকুল। ধ্রুবদা, আমি তো চাপা। আমি তো চাপার গন্ধ অনুসরণ করতে করতে একেবারে বকুল তলায় এসে পৌঁছে গেছি, আর হৃদয়ে ভরে কুড়িয়ে নিয়েছি এক রাস সুন্দরী সুগন্ধিত বকুল। তোমার বকুল তার ভালোবাসায় তোমার হৃদয় ভরাতে পেরে সে আজ ধন্যা। তুমি অনন্যা, তুমি অপূর্বা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশের মাঝে সুব্রত চন্দ্রিমা। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। ছিল জন্ম বহু যুগ পরে পেল তার পথ ভুলে সে, পথ পেল যে, যে পথে ছড়ানো ছিল সুখেরই সাগর। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। এ কি করলে
এ কোন আবেগের বশবর্তী হয়ে আজ প্রথম তুমি আমায় ধরা দিলে? আবেগ নয় গো, আবেগ নয়, আমার অনুরাগ। আমার হৃদয়ের মাঝে তোমার এই কিসের হাতছানি? আমার অনুরাগী, আমার হৃদয়ের বিষয়ে কিসের কঙ্কন? তোমার আমার মধু মিলনের মাঝে তোমায় প্রথম আমন্ত্রণ। সাড়া দেব বকুল, তবে আজ নয়, যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে ওই 7 পাকের অমন বন্ধনে বাঁধবো, যেদিন তোমার স্মৃতিতে পরিয়ে দিব আমার স্বীকৃতি সিঁদুর, সেই দিন তুমি সত্যি বলছো ধ্রুবদা? তুমি এই তো আমার জীবনের চরম সত্য বকুল। আচ্ছা, তোমার মনে আছে বকুল, আজ থেকে ঠিক ওই 5 বছরের আগে আমাদের এই বড় গ্রামের পৌষ মেলাতে তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। তোমার পিতার কাছ থেকে ত্যাগ তিতিক্ষের বিনিময়ে যে মহাশিক্ষা আমি লাভ করেছি, সেই টানে আমি তোমাদের এই পবিত্র গ্রামে ফিরে এসেছি। ধ্রুবদা, বারংবার আমি চেয়েছি তোমার আমার ভালোবাসাকে সত্যিকারের স্বীকৃতি দিতে। তোমার আকৃপণ ভালোবাসাই তো আমার জীবনের চরম সত্য বকুল। আর সেই সত্য যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি যে মিথ্যের গাঢ় অন্ধকারে হারিয়ে যাব বকুল। তাহলে আর কতদিন অপেক্ষা করো ধ্রুবদা? আর কয়েকটা দিন অপেক্ষা করো। না বকুল না, আর আমি অপেক্ষা করতে পারছি না। তোমাকে স্পর্শ করে আমি আমার ভালোবাসার নামে শপথ করে বলছি, যেদিনেই তুমি আমার কাছে স্বীকৃতি চাইবে, সেদিনেই আমি তোমাকে স্বীকৃতি দেব। জামাই বাবু, এই মঙ্গলচন্দ্র শুধু দিয়ে আমার দিদির স্মৃতিটা রাঙিয়ে দিন। চাপা, দিদি, কেউ যদি কখনো আপনাদের সম্পর্ক ভাঙতে আসে, তাহলে এই সিঁদুরের জোরে যে আপনাদের সম্পর্কটা নিবিড় করে বেঁধে রাখবে জামাই বাবু। চাপা, Yes, তবে তাই হোক চাপা। মন্ত্র উচ্চারণ আর মালাবদল না হলেও, ওই অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার ভালোবাসার নামে শপথ করে বলছি, যেদিনই তুমি আমার কাছে বলবে সেই সিঁদুর নিয়ে বকুলকে না গো না, এ কথা শুনলে তোমার মা বাবা তোমায় তিরস্কার করবেন। আমি ভাববো ওটাই আমার জীবনের একমাত্র পুরস্কার। তোমার ভাইরা তোমাকে ধিক্কার দেবেন। কি করবে তা আমি জানি না, কিন্তু ধুবার এই ছোট ভাই নক্ষত্র তোমার মতো দেবী প্রতিমাকে ব্যানার্জি বাড়ির অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে তোমার এই শ্বশুরের ঘরে। নক্ষত্র, তুই এখানে? আসলে কি বলতে চাইবো, ওই যে আপনি বুঝতে পারলেন না, ওই যে বলে না শিয়ানে শিয়ানে কোলে কোলে। আমি যে তোমারই সহযাত্রী বড়দা, তুমি যেমন এই বকুলদির ভালোবাসাকে স্বীকৃতি চাইছো, আমিও ঠিক তেমন বকুলদির ছোট বোন চাপাকে আমাদের ব্যানার্জি বাড়ি ছোট বউ করে নিয়ে আমি চলার পথে এগিয়ে যেতে চাই। ভালোই করেছিস ভাই, আমিও তো তাই জীবনে চলার পথে সাথী করতে এই বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, 7 পাকে। এ তুমি কি করলে ধ্রুব? আমার অজান্তে আমারই মেয়েকে তুমি। ক্ষমা করবেন মাস্টার মশাই, সত্য রক্ষার তাগিদেই এবং আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনারই অজান্তে আমি এই অন্যায় করতে বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা? তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না ধ্রুব। আর আসলে কি বলো তো বাবা, দিদি দুবোদা ওরা দুজনকে ভালোবাসে বাবা। হ্যাঁ বাবা, যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমায় শাস্তি দাও বাবা, তবু আমাদের স্বর্গীয় ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই রে মা। বাবা, তবে আমার ভয় হয় ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো ছোট্ট একটা মাটির প্রদীপকে ঠিক মানাবি না। মাস্টার মশাই, আকাশে চাঁদ যখন এই মাটির পৃথিবীতে নেমে এসে, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে আপনার বরণ করা উচিত মাস্টার মশাই। নিশ্চয়ই বরণ করব। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষা আর আদর্শের ধ্রুব তারা, সেই ধ্রুব আর স্বেচ্ছায় আমাকে
কন্যাদায় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে। এ কি আমার কম সৌভাগ্য রে মা, এ কি আমার কম সৌভাগ্য? বাবা, মাস্টার মশাই, তবে তবে আমি এক অবসর প্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক। বাবা, তোমার যথাযোগ্য যৌতুক হয়তো আমি দিতে পারবো না বাবা, তবে তবে স্বেচ্ছায় আমি যতটুকু দিতে পারবো সেটাই যেন তুমি খুশি মনে গ্রহণ করে নিও বাবা, খুশি মনে গ্রহণ করে নিও। যৌতুক নয় মাস্টার মশাই, যৌতুক নয়। আমি চাই শুধু আপনার এই প্রাণ ভরা আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। বাবা, বাবা, মাস্টার মশাই। তবে আমারও একটা কথা শুনে রেখো ধ্রুব, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। হুররে! এই যে দিদিরা, এই যে দাদা ভাইরা, আপনারা সবাই শুনলেন তো যে আগামী শুভ লগ্নে আমার দিদির সাথে জামাইবাবুর বিয়ে হবে। এই না তো, বিয়ে তো আজ হয়ে গেছে, কিন্তু আগামী শুভ লগ্নে আনুষ্ঠানিক বিয়ে হবে। আপনারা সবাই আসবেন কিন্তু, আর আপনারা এসে আমার দিদি জামাইবাবুকে মন ভরে আশীর্বাদ করবেন। হুররে! চাপার আজ আনন্দের সীমা নেই। আমারও কি কম আনন্দ হচ্ছে। আজ যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। কিসের ভয় বকু? তোমার বাবা মা যদি আমায় মেনে না নেন? এই সুন্দর মুখখানা দেখলে হৃদয়হীনেও হৃদয়ের মমতার ঝর্ণা দ্বারা ছড়ে পড়বে। আর আমার বাবা মা তো মাটির মানুষ। তুমি দেখে নিও বকুল, আমার বাবা মা তোমাকে হাসি মুখে বরণ করে ঘরে তুলবেন। তাছাড়া তাছাড়া কি? আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগেই আমি যেমন করেই হোক আমি আমার মা বাবা আর ভাইদের কাছ থেকেই আমি ঠিক অনুমতি চেয়ে নেব। তবে দুর্ভাগ্যবশত যদি সকলেই আমাদের বিয়েকে মেনে নিতে না চায়, তাহলে আমি বাবা মায়ের পায়ে ধরে বলবো, ধ্রুবদা, আচ্ছা নিমাই, ধ্রুবদা, এই যে ধ্রুবদা, তুমি এখানে আর আমি সারা বাড়ি হেন হয়ে খুঁজে বেড়াচ্ছি। কেন রে নিমাই, কি কেন? হয়েছে? কি হয়েছে রে নিমাই? তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? এই নাও, এই নাও, এই পড়ে দেখো। এ কি? এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা মৃত্যু শয্যায়, বারবার তোকে খুঁজছেন। চিঠি পাওয়া মাত্র বাড়ি চলে আয়। ইতি তোর মা। মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন। আজ এক্ষুনি আমায় বাড়ি যেতে হবে। এক্ষুনি কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। তাহলে চলো, তাই- আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমিও না যাবো। বকুল, না, তা হয় না। আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেই জানি না। যদি সুস্থ স্বাভাবিক ভেবে মেনে না নেয়, তাহলে হয়তো ধ্রুবদা, নিমাই, বকুল, তোমরা আমায় ভুল বুঝো না। বাবা সুস্থ হলে খুব শীঘ্রই আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। বলো কিন্তু নয় বকুল, কোনো কারণবশতে মাস্টার মশাইয়ের আগামী শুভলগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি ভাববো তুমি আমার স্ত্রী। আর আমি তোমার কাজল ভোমরারে কোন দিন আসবে বন্ধু, কোয়া যা রে কোন দিন আসবে বন্ধু, কোয়া যা রে ও বন্ধু কাজল ভোমরারে
আসবে বন্ধু কোয়া যা রে। না মেজ দাদা, আমি দাদাকে কিছুতে রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটাও কি পূর্ণ হবে না? আর সত্যি যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তাহলে যে বাবার আত্মা স্বর্গে গিয়েও শান্তি পাবে না রে ভাই। সেটা আমি সবাই বুঝতে পারছি মেজদা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা শুনে ওরা দাদাকে না দেখে এক বাক্যে মেয়েদের সম্মত হয়েছে। এখন আমরাই যদি এ বিয়ে বন্ধ করে দিই, তাহলে আমাদের ফ্যামিলি সম্পর্কে ওদের ধারণাটা কি হবে তুই একবার ভেবে দেখেছিস? কিন্তু মেজদা, দাদাও তো রক্তে মাংসে গড়া মানুষ, তার তো ইচ্ছা অনিচ্ছার কথা আমাদের জানা দরকার দাদা। কিসের ইচ্ছে অনিচ্ছে? বাবার যদি হঠাৎ কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কখনোই ক্ষমা করব না। তোরা আমায় ক্ষমা করিস অর্ঘ, তোদের এই প্রস্তাব আমার পক্ষে কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নেই। সম্ভব না হলেও তোমাকে মেনে নিতেই হবে দাদা। অর্ঘ, তোরা ঠিক বুঝতে পারছিস না। মেজদা না বুঝতে পারলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি বড়দা। তবু তোমার কাছে আমি নিরুপায় হয়ে বলছি, ওই মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছুটুকু তুমি পূরণ করে বড়দা। নক্ষত্র, তুইও এ কথা বলছিস? কেন বলবে না দাদা? কি অসুবিধে আছে তোমার? তুমি শুধু একটিবার মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। অর্ঘ, আর বিয়ের ব্যবস্থা তো সব কিছু ঠিক হয়ে আছে। সামনের শুভ লগ্নে আমরা তোমার না না রে অর্ঘ, না, তা যে কোনো মতে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন গো বড় দাদা বাবু? কর্তা বাবু তো তোমার কাছে তেমন কিছু চায়নি, শুধু এই শেষবারের মতো তোমার ওই বিয়েটা নিজের চোখে দেখে যেতে চায়। তার কি চাওয়া তুমি পূর্ণ করতে পারবে না গো বড় দাদা বাবু? পারতাম রাবুদা, বাবার শেষ ইচ্ছেটুকু আমি পূর্ণ করতে পারতাম, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি যে বড় নিরুপায় রাবুদা, আমি যে বড় নিরুপায়। নিরুপায় হলো বিয়ে তোমাকে করতেই হবে বড় দাদা বাবু। বৌদিমুনিকে দেখলে হয়তো কর্তা বাবু সুস্থ হয়েও উঠতে পারে, সুস্থ হয়েও উঠতে পারে। রাবুদা, আমি তোমাদের কেমন করে বোঝাবো যে তোমাদের কথা মতো সে বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কারণ এই মুহূর্তে বকুলের সঙ্গে আমার বিয়ের কথা জানলে বাবা যদি আবার অসুস্থ হয়ে পড়েন, যদি বাবার কোনো অঘটন ঘটে যায়, না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কেন পারবে না দাদা? কি অসুবিধে আছে তোমার? সব কথা বলা সম্ভব নয় রে অর্ঘ। কেন বলা সম্ভব নয় বড়দা? তোমার যদি সৎ সাহস থাকে তাহলে তুমি সব কথা খুলে বলো। পারতাম নক্ষত্র, সব কথাই আমি খুলে বলতে পারতাম, কিন্তু কিন্তু বাবার শরীরের কথা ভেবে তুমি আর অমত করো না গো বড় দাদা বাবু। তোমার অমত শুনলে কর্তা বাবু যে মনে বড় ব্যথা পাবে, আর তাতে যদি কোনো কিছু কর্তা বাবু ঘটে যায় গো। রামুদা, কর্তা বাবু তোমার উপর বড় আশা করে আছেন গো বড় দাদা বাবু। তাই তো তিনি রাত দিন শুধু তোমার কথা ভাবছেন, আর গিন্নিমাকে বলছেন মরার আগে ওই ধ্রুবর বিয়েটা যদি একবার অন্তত দেখে যেতে পারতাম, তাহলে আমি শান্তিতে মরতে পারতাম। কর্তা বাবুর এত বড় ইচ্ছাটা তুমি পূর্ণ করো গো বড় দাদা বাবু, ইচ্ছাটা পূর্ণ করো গো বড় দাদা বাবু। কিন্তু তা যে কোনো মতেই সম্ভব নয় রামুদা। কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে তোকে আমরা মানুষ করেছি। আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? তোমাদের কর্তব্য রক্ষায় নিজেকে আমি বলি দিতে পারি না, কিন্তু কিন্তু আমার সত্যকে বলি দিতে পারি না মা। কি তোর সেই
বলো কোন সত্যকে তুমি সামনে রেখে এ বিয়ে তো তুমি আপত্তি করছো সে কথা মায়ের সামনে খুলে বলো। বলো বড় দাদা বাবু বলো, তুমি বলো। জানি না রামুদা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। ধুবো ধুবো দাদা, দাদা বাবু, দাদা, দাদা বাবু, আমি আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা। তোমাদের এই অভাগা সন্তানকে তুমি ক্ষমা করো মা। তুমি দাঁড়া ধুবো, তাহলে আমারও শেষ কথা শুনে যা। আমার কথা রাখতে আর তোর বাবার শেষ ইচ্ছে পূর্ণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমার মরা মুখ দেখবি। হায় ঈশ্বর, তুমি কি করলে? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? 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 বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছের যুবকষ্টে বলি হোক, অভাগাই ধ্রুবর জীবনের সত্য কর্তব্যের জালে বন্দী বিবেক ডুগরে ডুগরে কাঁদুক। আর আমার ভিখারি আদর্শ হারিয়ে যায় এক মিথ্যের চোখে। তবু আমি তোদের মুখে হাসি ফোটাতে কথা দিলাম যে তোদের কথা মতো এই বিয়ে আমি করব। আমি করব। এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনই সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনই সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা,
আছে মাত্র কয়েকটা দিন, তারপরে কোনো শুভ লগ্ন দেখে আমি আমার স্বপ্ন সাথী হাত ধরে পৌঁছে যাবো চির স্বপ্নের দেশে। কিন্তু কিন্তু এতগুলো দিন হয়ে গেল, আমার ধ্রুবদা তো কই এখন এলো না। তাহলে কি আমার ধ্রুবদা আমাকে, আমি এসেছি বকুল, কে যেন আমায় বকুল বলে ডাকলো? আমি তোমার ধোবো, তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা, ধ্রুবদা তুমি এসেছো? ধ্রুবদা মস্কর করে নয় রে দিদি, মস্কর নয়। আমি দেখছিলাম তুই ধুবদার ধ্যানে কতখানি মগ্ন আছিস। এই মার খাবি বলে আছিস কিন্তু। আরে এতে তোর কোনো দোষ নেই। আসলে আমার মনে হয় শিয়াল যদি তোর সামনে ডাকে তুই ধুবদার বেশ সাড়া দিয়ে ফেলবি। আমার সঙ্গে অসভ্যতা হচ্ছে। অশুভ তুমি নয় রে দিদি, অশুভ তুমি নয়। দিদি আমার কাঁটা ছাড়বি? আমার তো লাগছে। ছাড় না, আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আগে বল, এরকম কখনো করবি না। লক্ষ্মী দিদি রাগ করিস নে, ছেড়ে দে মোর কাজ। না শোনা, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। আহারে। দিদি রে দিদি, লক্ষ্মী দিদি, দিদি রে দিদি, লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি রাগ করিস নে, ছেড়ে দে মোর কান। কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। দিদি রে দিদি, চাপাটা যেমন দুষ্টু তেমন মিষ্টি। ওর কথা কিঞ্চিত রাগের ভান করলে না, ওর কথাগুলো শুনতে আমার ভারী ভালো লাগে, ভারী মিষ্টি লাগে, খুব ভালো লাগে। বকুল দিদি, কি হয়েছে নিমাই? তুই এমন করে ডাকতে ডাকতে ছুটে ছুটে আসছিস কেন? কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে গো বকুল দিদি, নিমাই? বড় সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে নিমাই? দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার ভালোবাসার বাসাটা ভেঙে একেবারে চৌচির হয়ে ওরে গেছে। নিমাই, তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই। কি হয়েছে আমাকে পরিষ্কার করে বল। পারবো না গো বকুল দিদি, সেই নিষ্ঠুর কথা আমি তোমার কাছে কিছুতেই বলতে পারবো না। নিমাই, কি বললি তুই? শুধু এইটুকু শুনে রেখো, তোমার জীবন থেকে ওই ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। কি বললি রে ভাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুই তুই মিথ্যে বলছিস রে ভাই। হ্যাঁ মিথ্যে। মিথ্যে নয় মাস্টার মশাই। হ্যাঁ মিথ্যে মিথ্যে। হ্যাঁ রে নিমাই, তোকে না আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে তুই তোর দিদির বুকে একটা গল্প বানিয়ে মিথ্যে বাজে আঘাত দিতে ছুটে এসেছিস। না গো বকুল দিদি না, তোমায় আমি দিদির মতো ভালোবাসি, তাই তো আমি তো দূর থেকে ছুটে তোমার কাছে চলে এসেছি। নিমাই, কিন্তু কিন্তু কি সেই সর্বনাশ? বকুল দিদির ভালোবাসাকে উপেক্ষা করে ধ্রুবদা আবার বিয়ে করেছে। নিমাই, কি বললি নিমাই? আমার বকুলের জীবন থেকে বকুল বকুল মাস্টার মশাই, না বাবা না, তুমি কিছু বলো না বাবা। খবরদার নিমাই, খবরদার, তুই আর ওই কথাটা কখনো উচ্চারণ করবি না, বলে দিচ্ছি। ওই মিথ্যে কথাটা কখনো উচ্চারণ করবি না। বকুল দিদি, নিমাই লক্ষ্মী ভাইকে আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বল, দুবোদার সম্বন্ধে যা বলেছিস সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ওই মিথ্যাবাদী মানুষটা তোকে ঠকিয়েছে দিদি। চাপা, চাপা, তুইও বলছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ, ওই মিথ্যাবাদী ধুবো নামে না মানুষটা তোকে ঠকিয়েছে। আমার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি এই চাপাকে দিয়েছি। সব থেকে টাকার লোভে ওই বড় লোকের মেয়েকে আমার ধ্রুবদা বিয়ে করে এনেছে। আমার সত্য সাধনার ধ্রুব তারা আজ আজ লোহের আকাশে আশ্রয় নিয়ে আমার আমার আদর্শকে দু পায়ে মারিয়ে ধ্রুব আজ আমার সঙ্গে প্রতারণা করলে মানুষ গড়ার কারিগর হয়েও মানুষ চিনতে আজ আমার এত বড় ভুল হয়ে গেল। মানুষ চিনতে তোমাদের ভুল হলেও আমার যে এতটুকু ভুল হয়নি বাবা। তাই বলছি বাবা, ধ্রুবদা কখনো কোনোদিন আমার সঙ্গে কোনো প্রতারণা করতে পারে না বাবা। দাদার উপর এত বিশ্বাস তোমার দিদি? বিশ্বাস আছে বলেই তো আমি এখনো বেঁচে আছি ভাই। তাই বলছি, সত্যি ভাগ্যের বিড়ম্বনায় সত্যি যদি ধ্রুবদা আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি ধ্রুবদাকে দোষ দেবো না,
দোষ দেবো আমার নিয়তিকে ভাই, আমার নিয়তিকে। তোর এই বিশ্বাস নেই তুই কি করবি না দিদি? কেন রে? আমি আমি আমার ধ্রুবদার কাছে যাব। দিদি বাবা, তুমি এত সব জেনেও দাদার কাছে যাবে দিদি? যাবো ভাই যাবো, নিজের চোখে না দেখা পর্যন্ত তো আমি তোমাদের কারো কথা বিশ্বাস করতে পারবো না। বকুল তুই বাবা তুমি আমায় অনুমতি দাও বাবা, আমি আজই আমার ধ্রুবদার কাছে যাব, তুমি আমায় অনুমতি দাও না বাবা। দিদি ওরা যদি তোকে জায়গায় না দেয় তখন তুই কি করবি দিদি? কেন রে চাপা? আমি চাকরানি হয়ে থাকবো, সবার উচ্ছিষ্ট কি আমার এই মূল্যহীন প্রাণটাকে বাঁচিয়ে রাখবো। তবু তো আমার মনে একটা সান্ত্বনা থাকবে যে আমি স্বর্গ সমান শ্বশুরের বিরুদ্ধে আশ্রয় পেয়েছি। বাবা 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 না না, তোকে আমি এভাবে যেতে দেব না। তোর চোখে জল ঝরলে আমি যে মরেও শান্তি পাবো না। ভয় পাবেন না মাস্টার মশাই, ভয় পাবেন না। এ দিদি জীবনের যে চরম পরীক্ষা, এই চরম পরীক্ষায় দিদির পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি তো থাকবো তার পাশে। আমার এই দেবী দিদিকে আমি আহ্বান করে নিয়ে যাব, তার এই শ্বশুরের ভিটে স্বর্গে আমি প্রতিষ্ঠা করব। বাবা তুমি আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন আমৃত্যু তাদের সেবা করতে পারি। বকুল মামার তুই তুই সত্যি সত্যি চলে যাবি দিদি? হ্যাঁ রে চাপা, হ্যাঁ সত্যি চলে যাবি? বিয়ের পর যে মেয়েদেরকে শ্বশুর বাড়িতে যেতে হয় রে চাপা, তোরা সবাই আমায় হাসি মুখে বিদায় দে। তোদের হাসির সাথে হাসি মেলাতে মেলাতে আমি হাসতে হাসতে শ্বশুর বাড়ি চলে যাব চাপা। আমি হাসতে হাসতে শ্বশুর বাড়ি চলে যাব বাবা। যারে বকুল যা, তুই যা আপন ঘরে। যারে বকুল যা, তুই যা আপন ঘরে। কাঁদিস না তো মন কেমন করে, ওরে মন কেমন করে, মন কেমন করে, ওরে মন কেমন করে। ছোটবেলায় মাহারি করে গেলি তো, শ্বশুর বাড়ি যাবে করে পাবে রে তুই সুখ। ছোটবেলায় মাহারি করে গেলি তো, শ্বশুর বাড়ি যাবে করে পাবে রে তুই সুখ। আপন স্বজন সবাইকে রে দিদি ভালোবাসা, আপন স্বজন সবাইকে রে দিদি ভালোবাসা। কাঁদিস না তো মন কেমন করে, ওরে মন কেমন করে। জানে বকুল যা, তুই যা আপন ঘরে। কাঁদিস না তো মন কেমন করে, ওরে মন কেমন করে। কাঁদিস না রে ওরে বকুল। কাঁদিস না রে ময়না রে পাগলি, ময়না। ময়না, হ্যাঁ গো, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার সেই ছোট্ট বোন ময়না, যে রোজ রাতে আমার বুকে মাথা লুকিয়ে ঘুমাতো। দুটি কচি কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়?
কতদিন আমি মাকে দেখিনি। আমি তখন ময়নাকে বলতাম, ময়না 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 ময়না। ওই যে দূরে তারাগুলো দেখছিস, সেই তারাদের দেশে মিশে গিয়ে মা আমাদের কেমন মিটি করে হাসছেন। তুই দেখতে পাচ্ছিস না? তুই দেখতে পাচ্ছিস না ময়না? তুই দেখতে পাচ্ছিস না? আমার ময়না তখন সেই আকাশের তারাগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর ঝরঝর করে কাঁদতো। আজ আর কাঁদে না, তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বহিন ময়নার বলে বন্ধ হয়ে গেছে। ওই নিষ্ঠুর হাসিটাকে বন্ধ করে বলো, কোথায় আমার ময়না? কতকাল আমি তাকে দেখিনি। সেই নিষ্ঠুর পিশাচটার আদেশে সেই যে ওরা আমার বুক থেকে আমার ময়নাকে কেড়ে নিয়ে গেল। আর একটা দিনও আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা রমজান, ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? আমি একটিবার, শুধুমাত্র একটিবার তাকে চোখের দেখা দেখেই চলে আসবো। বলো না রমজান, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? কিন্তু গিয়ে তোর কোনো ফায়দা হবে না রে পাগলা, কারণ তুই তোর ময়নাকে বিলকুল চিনতে পারবি না। কি বললে রমজান? তুমি কি বললে? আমার ময়নাকে আমি চিনতে পারবো না? আরে পারবি কি করে? তোর বহিন ময়না এখন ওই বস্তাবন্দি লাশ হয়ে ওই গঙ্গার জলে ভাসছে। তোর বহিন ময়না দাদা দাদা বলে বহুত চিৎকার করছিল। তখন বস বলল, বস্তার ওই সাড়ে সাজ মতো হাত দিয়ে ময়নার গলাটাকে একেবারে চেপে ধরলো। ছটপট 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 করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে বিলকুল শান্ত হয়ে গেল। তখন করো রমজান, তুমি আর বলো না রমজান, তুমি আর বলো না। তখন বস বলল, রমজান তুই এই লাশটাকে গঙ্গার জলে ফেলতে পারলে তোকে আমি নগদ 50,000 টাকা বকশিস দেবে। সেই বকশিসের লোভে আমি তোর বহিন ময়নার লাশটাকে আমি ওই গঙ্গার জলে ফেলে দিয়েছি। ভাসিয়ে দিয়েছ? বেশ করেছো রমজান, তুমি আমার বহিন ময়নার দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছ। কারণ ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে ময়না আমার একেবারে স্বর্গে পৌঁছে যাবে। কিন্তু রমজান, তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে? আমাদের মা কোথায়? ওরে ময়না, তোকে আর মায়ের খোঁজ করতে হবে না রে ময়না, তোকে আর মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুইও ওই আধার আকাশে এক রাস্তারাতের মাঝে মিশে গিয়ে তুই মিটি করে হাসবি। আর আমি তোর দিকে চেয়ে বলবো,
মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়াই আমার আর কেহ না। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়াই আমার আর কেহ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট ময়না। এই রাস্কেল, আবার তুই তোর ওই ডাকরুম ছেড়ে বাইরে বেরিয়ে এসছিস। রামজন, তোকে না আমি কতবার বলেছি যে রাস্কেলটা বাইরে বেরিয়ে এলে ওটাকে চাবুক মারতে মারতে ওর জায়গায় পৌঁছে দেবে। ওকে শান্ত করতে আমার এই সাড়াশির মতো হাত এই এই পাগলা, না তোকে কে দরজা খুলে দেবে? না, আমি যাব না। আমি আমার ময়নার কাছে যাব। ময়নার কাছে যাবে? হ্যাঁ, ময়নার কাছে। তোমরা তাকে জোর করে গঙ্গার বুকে শুইয়ে রেখেছো, কিন্তু আমার যখন ময়নার ঘুম ভাঙবে তখন সে যদি আমাকে দেখতে না পেয়ে দাদা দাদা বলে চিৎকার করে কাঁদে, তখন কে থামাবে তার কান্না? না না, আমি তাকে কাঁদতে দেব না। আমি তাকে এমনি করে আমার বুকের মাঝে ঘুম পাড়িয়ে রাখবো। ময়না! হয়েছে হয়েছে তোর। আরে রামজান, সকাল থেকে কি কিছু খেতে দিস না নাকি রে? দেখ না মুখটা কিরকম শুকিয়ে আছে। আজ আমি আদর করছি আর তুই একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। হ্যাঁ Yes, yes, হ্যাঁ? তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না রে পাগলা। সময় হলে আমি ঠিক নিজেই তোকে ময়নার কাছে পাঠিয়ে দেব। রামজান, ওকে ওর রুমে পৌঁছে দে। ডাক্তার ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো ভাই তোমার দাদা, ওই ইনজেকশন তুমি আমায় দিও না। ওই ইনজেকশনের তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। অসহ্য যন্ত্রণায় আমার মাথার শিরাগুলো যেন ছিঁড়ে যায়, পারি না গো। সেই অসহ্য যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না। পারবে কি করে? ওতে যে বিষ ভরা আছে। বিষ? এই বিষ আমি তোর শরীরে একটু একটু করে তোর সারা শরীরে আমি বিষ ভরে দেব রে কঙ্কা। আর ওই বিষের নেশায় যখন তোর দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে অকেজ হয়ে যাবে, তখন তুই একেবারে বদ্ধ উন্মাদ হয়ে যাবি। তো ভাই দাদা, তুমি আমায় উন্মাদ করে দিও না দাদা। আমি সুস্থ স্বাভাবিক ভাবেই বাঁচতে চাই। তুমি আমায় বাঁচতে দাও দাদা। তুমি আমায় বাঁচতে দাও। দেবরে কঙ্কন, আমি তোকে ঠিক সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব যদি তুই আমার কথা মতো তোর সাহায্যের হাতটা আমার দিকে বাড়িয়ে দিস।
জন্য, শুধুমাত্র তোর জন্য আমার জীবন থেকে বিউটি হারিয়ে গেছে, আর তাকে না পেয়ে আমি একেবারে অমানুষ হয়ে উঠেছি। At any cost, বিউটিকে আবার আমাকে অধিকার করতে হবে। বিউটি? কে কে বিউটি? তাই জন্য তোর দরকার এসা। ভাগ ভাগ এখান থেকে। রামজান, ওকে ওর রুমে নিয়ে যা। এই এই পাগলা, চলাই তোমাদের চলাই দুটো পায়ে পড়ি, তোমরা তোমরা আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি আর কোনোদিন অন্ধকার ঘর ছেড়ে বাইরে আসবো না। আমি তোমাদের কথা অমান্য হব না। তোমরা আমায় মুক্তি দাও, মুক্তি দাও। সালা মুক্তি দাও, মুক্তি মুক্তি তোকে আমি দেব রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিটলে ওই মৃত্যুর পথেই হবে তোর আসল মুক্তি। সালা মুক্তি দাও, মুক্তি। ও রাস্কেলটা হচ্ছে আমার বাবা রক্ষিতার ছেলে। বাবার মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তি ওই পাগলাটার নামে উইল করে দিয়ে গেছে। আর এই কথা জানতে পেরে আমার ভালোবাসা বিউটি আমাকে প্রত্যাখ্যান করে একটা গায়ের ছেলে দুবকে না, এ অপমান লাঞ্ছনা আমি কিছুতে মেনে নেব না। ওই সারা সুরের বাচ্চাকে ওকে আভি আভি খতম করে দিন বস। আরে চুন্না, আরে খবর বল রে, খবর বল। খবর আচ্ছা नहीं বস। আমি ফাঁদ পাতলাম বটে, লেকিন দেখলাম কি আমি ফাঁদ পাতবার পহলেই ওই মালটা শালা দুসরা শিকারির ফাঁদে ধরা পড়ে গেল। ধরা পড়লো বিউটি নাকি? বস না না, বিউটি নয়, বিউটি নয়। ওই মালটির নাম হলো চাপা। আচ্ছা চাপা, তারপর? ইয়েস বস, চাপা। ওই মাকড়সার জালে শিকার যেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে, তেমনি ওই চাপা মালটি ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। ওর প্রেমিকের পরিচয়টা জানতে পেরেছো? না বস না, তার প্রেমিকের কোনো পরিচয় আমি জানতে পারিনি। তবে এটুকু জেনেছি ওর প্রেমিকের নাম হলো নক্ষত্র, আর সে হলো একটা আর্টিস্ট। নক্ষত্র আর্টিস্ট? ইয়েস বস, আর্টিস্ট। সেই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গান, তাই তো এই বকুল চাপার মিষ্টি খুশবুতে দিলটাকে আমার মাতোয়ারা করতেই আমি ওই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর তারপর দেখলাম ওই পদ্ম দিঘির কালো পানি কলসি ভরে গা খেলিয়ে বাহারি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করেছে আপনার সেই খবের ফুল চাপা। হ্যাঁ বস, হ্যাঁ চাপা। আর সেই বাহারি রং যেন ছলকে সর্বাঙ্গে উথলে উঠেছে এক রাস যৌবনের ঢেউ। যৌবনের ঢেউ? হ্যাঁ বস, হ্যাঁ। আর শরীরের ভাঁজে 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 শরীরের ভাঁজে ভাঁজে যেন জমে আছে অসংখ্য মধু ভরা মৌচাক। মধু ভরা মৌচাক। আর সেই আর্টিস্ট তার আপন মনে কে চলেছে, আপন মনে কে চলেছে সেই মাতোয়ালা যৌবনের তসবির।
পা ফিরে চলছে গায়ে সোনার মেয়ে চাপা, তাকে জল ভরা কলসি, পদ্মটিকে যেন এলো বলে চুল যেন খেলা করছে। এই দেখো, ওই কৃষ্ণচূড়ার শাখায় দুটো শালিক কেমন পাশাপাশি বসে আছে। পাশাপাশি একজোড়া হরিণী, চোখে নীরব জিজ্ঞাসা। ওরে মনোপ্রাণে বিভোর হয়ে কি কথা বলছে জানো? দুষ্টু চোখে মিষ্টি ভাষায় আটকে গেছে মিষ্টি মুখ, তাই তো এই সুন্দর মুখখানার মাঝে আবেগময় মৃদু কম্পন। বলি হঠাৎ এক অনিবার্য কারণ বশত দু চোখের তারায় ঘনীভূত হয় অভিমানের ঘূর্ণিঝড়। সদা হাস্য মুখ, সুন্দর মুখমণ্ডলী যেন আষাঢ়ের খেলোটা। তাই পুঞ্জীভূত অভিমান হঠাৎ এক ক্লাস অভিযোগ নিয়ে বলছে, আমার কথাগুলো কি কানে যাচ্ছে? প্লিজ চাপা, প্লিজ একটা মিনিট ওয়েট করো, স্কেচটা আমার ফিনিশ করতে দাও চাপা। কি বলে তুমি? কি বললে? হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো এইভাবে দুষ্টু মিষ্টি ভরে আগে টাকা রাগে অভিমানের সুন্দর মুখখানা, আমি তার ছবিখানা এখানে চাপা। আচ্ছা কেন তুমি বারবার আমার ছবি আঁকো? তুমি বলো তো কেন আঁকো? আমার ছবি আঁকতে আমার বড় ভালো লাগে চাপা। তুমি শিল্পী হলেও তুমি যে নিষ্ঠুর, তাই তো সেই ছবি নীরব ভাষা তোমার অন্ততে অনুভব করতে পারো না। বলো কিসে ভাষা? তুমি শিল্পী, তাই ছবির অন্তরের ভাষা হলো কিসে ভাষা? বলবো, হ্যাঁ বলো। কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা, স্বপ্নের ভাষা সে তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে দিনের সাথে চির সাথীকে খোঁজে, ভালোবাসা যে শুধু ভালোবাসাকে বোঝে। চিরদিনের সাথে চির সাথীকে খোঁজে, ভালোবাসা যে শুধু ভালোবাসাকে বোঝে। চেনা চেনা চাওয়া, অচেনা যে পাওয়া, চেনা চেনা চাওয়া, অচেনা যে পাওয়া, এই তো জীবন। স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন